শি জিনপিং মুখোমুখি, ইরানের বারুদে জল ঢালতে চীনের শরণাপন্ন ট্রাম্প। পুতিনের দরবারে ইরান, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মস্কোর গোপন শান্তি প্রস্তাব। বাংলাদেশিদের জন্য ইতালিতে বড় সুযোগ, কৃষি ও নির্মাণ খাতে ব্যাপক নিয়োগ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ, তখন আলোচনার কেন্দ্রে এখন বেইজিং। সোমবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সৃষ্ট সংকট নিয়ন্ত্রণে চীনের বর্তমান ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ট্রাম্পের মতে বেইজিংয়ের অবস্থানে তিনি পুরোপুরি হতাশ না হলেও দেশটি আরও অনেক বেশি সাহায্য করতে পারত। অন্যান্য আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে মিত্রদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়, চীনের কাছ থেকেও আমরা ইরানের বিষয়ে অনুরূপ সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আহ্বানের পেছনে রয়েছে গভীর কৌশল। ইরান থেকে তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। তেহরানের উপর বেজিংয়ের যে অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে, তাকে কাজে লাগিয়েই ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চায় হোয়াইট হাউস। তবে চীন এখন পর্যন্ত এই সংঘাতে একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন মনে করে, বেইজিং যদি সরাসরি মধ্যস্থতা করে বা তেহরানের উপরে চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান দ্রুততর হতে পারে। এখন সবার নজর আগামী 14 মের দিকে। ওই দিন বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি বসবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব পাবে ইরান ইস্যু। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক তৎপরতার বন্ধে চীনকে কঠোর অবস্থান নিতে বলতে পারেন ট্রাম্প। সামরিক শক্তির পাশাপাশি চীনকে ব্যবহারের এই বড় ধরনের কূটনৈতিক চাল কি সফল হবে? শি জিনপিং কি ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরানের উপর চাপ বাড়াবেন? 14 মের বৈঠকটি কেবল দুই দেশের জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও তেলের বাজারের স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। একদিকে লেবানন সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের মেঘ কাটাতে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। এই জটিল সমীকরণের কেন্দ্রে এখন রাশিয়ার রাজধানী মস্কো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তেহরান চায় রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধান বের করতে। আরাঘচি মস্কোর সমর্থনে আদায়ের পাশাপাশি ওয়াশিংটনের কাছে একটি শক্তিশালী শান্তি প্রস্তাব পাঠানোর চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার পথ একেবারে বন্ধ করেননি। তিনি সাম্প্রতিক এক বক্তব্যে জানিয়েছেন, ইরানি নেতারা চাইলে সরাসরি তার সাথে কথা বলতে পারেন কিংবা ফোন করতে পারেন। তবে এই আশার বাণীর আড়ালে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা। হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনড় অবস্থান এবং কৌশলগত জলপথটিতে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে না যাওয়ার ঘোষণা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহকে হুমকির মুখে ফেলেছে। সংঘাতের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে দক্ষিণ লেবাননে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণ থেমে নেই। গত রবিবারও সেখানে 2 শিশুসহ 14 জন প্রাণ হারিয়েছেন। একদিকে মস্কোর রাজকীয় প্রাসাদে শান্তির ফর্মুলা খোঁজা হচ্ছে, অন্যদিকে লেবাননের মাটিতে ঝরছে সাধারণ মানুষের রক্ত। এই দ্বিমুখী পরিস্থিতিই এখন মধ্যপ্রাচ্যের প্রকৃত চিত্র। বিশ্ব তাকিয়ে আছে পুতিন আরাঘচি বৈঠকের ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে এই অঞ্চল শান্তির পথে হাঁটবে নাকি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে। ওয়াশিংটনের হিলটন হোটেলে গত শনিবার রাতে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে বন্দুকধারী কোল অ্যালেন হামলা চালালে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এই হামলায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হয়েছেন। তবে হামলার পরপরই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি টুইট বা এক্স পোস্ট রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
ওবামা তার পোস্টে লেখেন, হামলার পেছনে আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানি না। তার এই বক্তব্যকে অজ্ঞতা বা সত্য গোপন করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান ও বিরোধী শিবিরের নেতারা। তাদের দাবি, হামলাকারী কোল অ্যালেন নিজেই একটি বিশাল ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করে তার রাজনৈতিক বিদ্বেষের কথা স্পষ্ট করেছিলেন। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ান শিক্ষক তার ইশতেহারে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য ব্যক্ত করেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম ঘৃণা প্রকাশ করেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ওবামার সমালোচনা করে বলেছে, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে বামপন্থী উগ্রবাদ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ওবামা কেন মিথ্যা বলছেন। সিনেটর মাইক লি এবং টি জিলডিনের মতো নেতারা মনে করেন, হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। ওবামার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের এমন ক্লুলেস বা অজানা থাকার ভান করা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেছেন। বর্তমানে হামলাকারী কোল অ্যালেন পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। আমেরিকার ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বিথির হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। গোয়েন্দারা জানিয়েছেন, এই নৃশংস খুনের নীল নকশা সাজাতে ঘাতক হিসাম আবু ঘারবিয়ে সাহায্য নিয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটির। এমনকি অ্যাপার্টমেন্টের মেঝেতে পাওয়া গেছে মানুষের আকৃতির রক্তের ছাপ। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা দুই মেধাবী প্রাণের এমন বিয়োগান্তক বিদায় এখন টক অফ দ্য টাউন। ফ্লোরিডার টাম্পা বে এলাকার এই ডাবল মার্ডার কেসে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঘাতকের ডিজিটাল ফুটপ্রিন্ট। আদালতের নথিতে দেখা যায়, খুনের অন্তত 3 দিন আগে থেকে হিসাম চ্যাট জিপিটির কাছে লাশ গুমের উপায় খুঁজছিলেন। 13 এপ্রিল তিনি প্রশ্ন করেন, কাউকে কালো প্লাস্টিকের ব্যাগে ভরে ডাম্প স্টারে ফেলে দিলে কি হয়? এআই চ্যাটবট একে বিপজ্জনক বললে তিনি আবারও জিজ্ঞেস করেন, কর্তৃপক্ষ এটি কিভাবে খুঁজে বের করবে? তদন্তকারীরা লিমনের অ্যাপার্টমেন্টে লুমিনল পরীক্ষা চালিয়ে শিউরে ওঠার মতো দৃশ্য দেখতে পান। প্রবেশদ্বার থেকে শুরু করে হিসামের শোবার ঘর পর্যন্ত ছোপ ছোপ রক্তের দাগ পাওয়া গেছে। সবচেয়ে লোমহর্ষক তথ্য হলো, হিসামের ঘরের মেঝেতে মানুষের শরীরের আকৃতির মতো দুটি বিশাল রক্তের নকশা মিলেছে, যা থেকে স্পষ্ট যে লিমন ও বিথিকে ওই ঘরের ভেতরেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে রবিবার বিকেলে একই এলাকার জলসীমায় উদ্ধার করা হয়েছে আরও কিছু মানব দেহাবশেষ, যা নিখোঁজ নাহিদা বিথির বলে ধারণা করছে পুলিশ। 26 বছর বয়সী ঘাতক হিসামকে বর্তমানে জামিনবিহীন অবস্থায় কারাগারে রাখা হয়েছে। তদন্তে দেখা গেছে, খুনের পর তিনি লাইজল ও ফেব্রিজ দিয়ে রক্তের চিহ্ন এবং গন্ধ মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এমনকি নিজের শরীরে থাকা ধস্তাধস্তির ক্ষত লুকাতে পেঁয়াজ কাটার অজুহাত দিয়েছিলেন গোয়েন্দাদের কাছে। মেধাবী এই দুই গবেষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি সমাজ ও ইউএসএফ ক্যাম্পাসে। আদালত হিসামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে। পরবর্তী শুনানিতে এই নৃশংসতার আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার বিচার এক জটিল মোড় নিয়েছে। গত 1 দশক ধরে চলা তদন্ত এবং 2019 সালে অভিযুক্ত হওয়ার পর থেকে এই মামলাটি কেবল আইনি লড়াই নয়, বরং ইসরায়েলি রাজনীতির মেরুকরণের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সফ জানিয়ে দিয়েছেন যে আদালতের বাইরে কোনো প্লি ডিল বা আপোষ মীমাংসার সব পথ শেষ না হওয়া পর্যন্ত তিনি এই আবেদন বিবেচনা করবেন না। নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে, যদিও তিনি বরাবরই এই অভিযোগগুলোকে অস্বীকার করে আসছেন। প্রেসিডেন্ট হারজগ মনে করেন, আদালতের ভিতরে বছরের পর বছর লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে
একটি বিচারিক সমঝোতা বা ডিল হওয়াটাই দেশের স্থিতিশীলতার জন্য সর্বোত্তম সমাধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মামলায় হস্তক্ষেপের চেষ্টা করেছেন এবং হারজোগকে কয়েকবার অনুরোধ করেছেন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য। বিশেষ করে ইরান যুদ্ধ চলাকালীন যখন বিচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল, তখন এই দাবি আরও জোরালো হয়েছিল। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে বিচার মোকাবেলা করছেন। 2026 সালের অক্টোবরে পরবর্তী নির্বাচনের আগেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে। যদি কোনো সমঝোতা না হয়, তবে নেতানিয়াহুকে আদালতের রায় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এখন দেখার বিষয় হলো, প্রেসিডেন্ট হারজোগের মধ্যস্থতায় কোনো প্লি ডিল কার্যকর হয় নাকি নেতানিয়াহুর ভাগ্য শেষ পর্যন্ত আদালতের রায়ে নির্ধারিত হয়। এই আইনি লড়াইয়ের ফলাফলের উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ। ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারের তীব্র সংকট কাটাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। 2026 থেকে 28 সালের মধ্যে প্রায় 5 লাখ দক্ষ ও মৌসুমী শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইতালির ইতিহাসে আইনি পথে অভিবাসনের এটি সবচেয়ে বড় পরিকল্পনা। সরকারের নতুন এই ডিক্রি বা ডেক্রেতো ফ্লুসি অনুযায়ী মোট ভিসার বড় একটি অংশ বরাদ্দ করা হয়েছে দক্ষ ও অমৌসুমী পেশার জন্য। নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স এবং মেটালার্জি খাতের জন্য প্রায় 2,30,550টি ভিসা প্রদান করা হবে। অন্যদিকে ইতালির পর্যটন ও কৃষি খাতের দীর্ঘদিনের শ্রমিক সংকট দূর করতে প্রায় 2,67,000 ভিসা বরাদ্দ করা হয়েছে মৌসুমী বা সিজনাল শ্রমিকদের জন্য। এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবার জন্য কেয়ার গিভার হিসেবে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল কর্মসংস্থান পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন এবং কালোবাজারি রুখে দিয়ে আইনি পথে বৈধ প্রবেশের সুযোগ বৃদ্ধি করা। এটি 2023 থেকে 25 সালের কোটার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি, যা ইতালির অর্থনীতিতে বিদেশি শ্রমের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে ফুটিয়ে তোলে। আবেদন প্রক্রিয়াটি মূলত নিয়োগকর্তা নির্ভর। ইতালির আগ্রহী নিয়োগকর্তারা নির্দিষ্ট ক্লিক ডেতে আবেদনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কর্মীদের জন্য ছাড়পত্র বা নুল্লাওস্তা সংগ্রহ করবেন। বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এই প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুযোগটি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশ করার এবং ইতালির মূলধারার অর্থনীতিতে অবদান রাখার এক সুবর্ণ সুযোগ তৈরি করবে।